তাইওয়ান ঘিরে চায়নার সামরিক মহড়া, বাড়ছে উত্তেজনা। ইন্দোনেশিয়ায় রিটায়ারমেন্ট হোমে অগ্নিকাণ্ডে নিহত 16। কিমের সরাসরি তদারকিতে নর্থ কোরিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা। সাউথ কোরিয়ায় জেজু এয়ার দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে চান স্বজনেরা। ভারতে বিলুপ্তির পথে কলকাতার শেষ ট্রাম। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিন সুধা। তাইওয়ান প্রণালীতে উত্তেজনা ক্রমশ বাড়ছে। চায়না সোমবার তাইওয়ানকে ঘিরে তাদের ইতিহাসের সবচেয়ে বড় এবং ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে। জাস্টিস মিশন 2025 নামের এই সামরিক মহড়ার মাধ্যমে বেইজিং স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে তারা যে কোনো সংঘাতে তাইওয়ানকে বাইরের সাহায্য থেকে বিচ্ছিন্ন করতে সক্ষম। এদিকে তাইওয়ানও এই মহড়ার পাল্টা জবাব দিয়েছে তাদের সামরিক সক্ষমতা এবং আমেরিকান অস্ত্রের ব্যবহার দেখিয়ে। তাইওয়ানকে ঘিরে চায়নার এই যুদ্ধ মহড়া এর আগে কখনো দেখা যায়নি। সোমবার জাস্টিস মিশন 2025-এর অধীনে গোটা দ্বীপটি ঘিরে যুদ্ধজাহাজ, ফাইটার জেট, আর্টিলারি এবং রকেট ফোর্স মোতায়েন করা হয়। পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ এর পূর্বাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র জানিয়েছেন, তারা সমুদ্র ও আকাশপথে নির্ভুল আঘাত এবং নিয়ন্ত্রণের ক্ষমতা পরীক্ষা করছেন। চায়না সরকারের প্রকাশ করা ভিডিওতে দেখা যায় রকেট ফোর্সের ইউনিটগুলো যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। এক সেনা কর্মকর্তাকে বলতে শোনা যায় তারা যে কোনো সময় যুদ্ধে জড়িয়ে পড়তে প্রস্তুত। এই মহড়ার মাধ্যমে বেইজিং তাইপেই এর সমালোচনা করে বলেছে, এটি জাতীয় সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ এবং বিচ্ছিন্নতাবাদী শক্তির জন্য এটি একটি সতর্কবার্তা। এর জবাবে তাইওয়ানও তাদের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা আমেরিকার তৈরি অস্ত্রশস্ত্র ব্যবহার করে আক্রমণ প্রতিহত করার মহড়া চালাচ্ছে। সম্প্রতি আমেরিকা তাইওয়ানকে $1.1 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দেয়, যার প্রতিবাদে চায়না এই মহড়ার ডাক দেয় বলে ধারণা করা হচ্ছে। তাইওয়ানের ডেপুটি চিফ অব জেনারেল স্টাফ ফর ইন্টেলিজেন্স শিহে জিংশেন বলেন, তাদের সশস্ত্র বাহিনী সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। আমাদের সশস্ত্র বাহিনী সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নীতি অনুসরণ করে এবং সম্ভাব্য প্রতিটি পরিস্থিতি বিবেচনায় রাখতে বাধ্য। সামরিক মহড়ার মধ্যেই তাইপেই শহরের জনজীবন অবশ্য স্বাভাবিক বলেই মনে হয়েছে। স্থানীয় বাসিন্দারা চায়নার এই হুমকিকে তেমন গুরুত্ব দিচ্ছেন না এবং তাদের স্বাধীন অস্তিত্বের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন। তাইওয়ানের বাসিন্দা স্টেফানি হুয়াং বলেন, তিনি বিশ্বাস করেন তাইওয়ান একটি স্বাধীন দেশ। তাইওয়ান আমাদের নিজেদের দেশ, আমাদের নিজস্ব প্রেসিডেন্ট, সংবিধান এবং আইন পরিষদ আছে। আমি বিশ্বাস করি আমরা সম্পূর্ণ একটি স্বাধীন জাতি। তবে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয় তাইওয়ানের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি বা ডিডিপি এবং আমেরিকাকে দায়ী করেছে। চায়না পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, আমেরিকা তাইওয়ানকে অস্ত্র দিয়ে এলাকাটিকে সামরিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। বাহ্যিক শক্তি তাইওয়ান ব্যবহার করে চায়নাকে নিয়ন্ত্রণ করার এবং তাইওয়ানকে অস্ত্র সরবরাহ করার চেষ্টা করছে। এটি তাইওয়ান প্রণালীকে সামরিক সংঘাতের একটি বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দেবে। চায়নার পূর্বাঞ্চলীয় কমান্ড প্রকাশ করা গ্রাফিক্সে দেখা যায় তারা তাইওয়ানকে চারদিক থেকে কিভাবে ঘিরে রেখেছে। এই অ্যারো অব জাস্টিস বা ন্যায় বিচারের তীর কোড নামের মহড়া এই অঞ্চলে ভূ রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে চায়নার এই সামরিক মহড়ার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং প্রতিবেশী দেশগুলো কিভাবে প্রতিক্রিয়া দেখায় সেদিকেও নজর রাখছে বিশ্লেষকরা। আশঙ্কা করা হচ্ছে তাইওয়ান প্রণালীতে পরিস্থিতি যে কোনো সময় ঘুরে যেতে পারে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে একটি রিটায়ারমেন্ট হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 16 জনের মৃত্যু হয়েছে। দ্বীপটির মানাডো শহরে স্থানীয় সময় রবিবার রাত 8:30টার দিকে এই ঘটনা ঘটে। মানাডো ফায়ার ডিপার্টমেন্টের প্রধান জিমি রোটিনসোলু জানান, আগুন লাগার সময় বাসিন্দারা নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন, ফলে অনেকেই বের হতে পারেননি।
ফায়ার ফাইটাররা 12 জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করলেও দগ্ধ 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। 17,000 দ্বীপের দেশ ইন্দোনেশিয়ায় অগ্নি নির্বাপন ব্যবস্থার সীমাবদ্ধতায় প্রায়ই এমন প্রাণঘাতী ঘটনা ঘটে। চলতি মাসেই জাকার্তার এক অফিস ভবনে অগ্নিকাণ্ডে 22 জন নিহত হয়েছিলেন। উদ্ধার কাজ শেষে বর্তমানে আগুনের সূত্রপাত খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। কোরিয়ান পেনিনসুলার পশ্চিমে পিত সাগরে 2টি কৌশলগত দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে নর্থ কোরিয়া। রবিবার সকালে পিয়ংইয়ংয়ের কৌশলগত এলাকা সুনান থেকে এই উৎক্ষেপণ সম্পন্ন হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA জানিয়েছে, দেশটির শীর্ষ নেতা কিম জং উন নিজে এই মহড়া তদারকি করেন। কিম জং উন দেশের পারমাণবিক সক্ষমতাকে অসীম ও টেকসই করার ঘোষণা দিয়ে জানান, বিদেশি হুমকি মোকাবিলায় পাল্টা আক্রমণের দক্ষতা যাচাই করতে এই পরীক্ষা। প্রায় 2000 কিলোমিটার পাড়ি দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো জাপান ও সাউথ কোরিয়ায় অবস্থিত আমেরিকার ঘাঁটিতে আঘাত আনতে সক্ষম। সাউথ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন নির্মাণ পরিকল্পনা ও আমেরিকার সাবমেরিনের উপস্থিতির জবাবে এই শক্তি প্রদর্শন করেছে পিয়ংইয়ং। সাউথ কোরিয়ার ইতিহাসে ভয়াবহ বিমান দুর্ঘটনার 1 বছর পূর্ণ হয়েছে। 179 জন যাত্রীর প্রাণহানির এই ঘটনায় মুয়ান বিমানবন্দরে আয়োজিত হয়েছে স্মরণসভা। তদন্ত প্রতিবেদন বিলম্বের কারণে ক্ষুব্ধ শোকাহত পরিবারগুলো এখনও সরকারের প্রতি দাবি জানাচ্ছেন জেজু এয়ার বিধ্বস্তের প্রকৃত কারণ জনসমক্ষে তুলে ধরতে। গত বছরের 29 ডিসেম্বর সাউথ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণের সময় জেজু এয়ারের একটি বিমান দুর্ঘটনায় পড়ে। রানওয়ের শেষে থাকা একটি কংক্রিটের বাঁধে ধাক্কা লেগে বিমানটিতে আগুন ধরে যায়। 181 জন আরোহীর মধ্যে 179 জনই নিহত হন। এই হৃদয় বিদারক ঘটনার প্রথম বার্ষিকীতে সোমবার মুয়ান বিমানবন্দরে স্মরণ সভার আয়োজন করা হয়। শোকাহত পরিবারের সদস্য, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রধানমন্ত্রী কিম মিন সিউক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্মরণ সভায় নিহতদের ছবি এবং বোর্ডিং পাসের মতো তৈরি করা বার্তার কার্ড রাখা হয়। স্বজনরা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দেশটির প্রেসিডেন্ট লি জায়ে-মিয়ং। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে স্বাধীন তদন্তের আশ্বাস দেন। আমি জানি কোনো কথাই এই ক্ষতি পূরণ করতে পারবে না, তবে জনগণের জীবন ও নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা প্রেসিডেন্ট হিসেবে আমি গভীরভাবে দুঃখিত। আমরা সত্য উদ্ঘাটনে সর্বাত্মক চেষ্টা করব। তবে সরকারের আশ্বাসে ভরসা পাচ্ছেন না ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তদন্ত সংস্থা দীর্ঘদিন পরও চূড়ান্ত প্রতিবেদন দিতে না পারায় ক্ষোভ বাড়ছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল বিমানের ইঞ্জিনে পাখি ঢোকার কারণে দুর্ঘটনা ঘটে, কিন্তু রানওয়ের শেষে থাকা বাঁধের নকশা এবং পাইলটদের ভুল নিয়েও রয়েছে প্রশ্ন। নিহতদের স্বজন রিউকুমজি, যিনি তার বাবা মাকে হারিয়েছেন, তিনি বিক্ষোভ ও মাথা মুন্ডন কর্মসূচি পালন করে দাবি জানিয়েছেন ন্যায় বিচারের। মনে থাকা সন্দেহগুলো যেন আরো বড় হচ্ছে। 1 বছর পেরিয়ে গেলেও হতাশা কমেনি। আমি আমার মেয়েকে বলেছিলাম, দাদা দাদির স্মরণে আমি আমার মাথা নেড়া করেছি। আমরা শুধু চাই কর্তৃপক্ষ ভুল থাকলে তা স্বীকার করুক এবং ক্ষমা চান, সত্য এবং দুর্ঘটনার আসল কারণ প্রকাশ করুক। স্মরণসভা শেষে বিমানবন্দরের ভেতরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন স্বজনরা। রানওয়ের পাশে ভেঙে যাওয়া কংক্রিটের বাঁধের ধ্বংসাবশেষ দেখে আবেগাপ্লুত হন তারা। চলতি মাসে জন্মদিন থাকা নিহতদের স্মরণে সেখানে কেকও রাখা হয় এবং চিঠি পুড়িয়ে দেয়া হয়। সাউথ কোরিয়ার সরকার এই দুর্ঘটনার জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছে। তবে এখনও সেই দুর্ঘটনার আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি নিহতদের স্বজনরা। সত্য উদ্ঘাটনের অপেক্ষায় দিন গুনছেন মুহানের সেই শোকাহত পরিবারগুলো। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। ভারতের একমাত্র ট্রাম নেটওয়ার্ক, যা কলকাতার ঐতিহ্যের প্রতীক হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত, এখন জর্জরিত অস্তিত্বের লড়াইয়ে। যানজট ও আধুনিকায়নের গ্যাড়াকলে শতাব্দী পুরানো এই ঐতিহ্যকে বন্ধ করতে যাচ্ছে রাজ্য সরকার। তবে শহরের সাধারণ মানুষ থেকে শুরু করে সংরক্ষণবাদীরা বলছেন, ট্রাম শুধু একটি বাহন নয়, এটি কলকাতার ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কলকাতার বুকে দীর্ঘদিন ধরে ছন্দময় শব্দে ছুটে চলা ট্রামগুলো একসময় ছিল এই শহরের প্রাণ, কিন্তু ঔপনিবেশিক অতীতের সাক্ষী এই ট্রামগুলো এখন হয়ে দাঁড়িয়েছে যানজটের অন্যতম কারণ। তাই এই ট্রাম নেটওয়ার্ক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। 2024 সালের সেপ্টেম্বরে রাজ্যের পরিবহন মন্ত্রী ঘোষণা দেন, কেবল একটি হেরিটেজ রুট বাদে পুরো ট্রাম ব্যবস্থাই তুলে দেওয়া হবে।
একসময় এই ট্রামের জন্য যেখানে 52টি রুট ছিল, বর্তমানে তা নেমে এসেছে মাত্র 2টিতে। 40 বছর পুরনো একজন কন্ডাক্টর বাচ্চু সিদ্দা জানান, তিনি চোখের সামনে এই ব্যবস্থার পতন দেখেছেন। আমি অনেক পরিবর্তন দেখেছি। আমি যখন 90-এর দশকে যোগ দিয়েছিলাম তখন কলকাতায় 340টি ট্রাম চলছিল। ক্রমশ তা কমে এখন 7 থেকে 8টিতে নেমে এসেছে। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ এবং ঐতিহ্য রক্ষাকারীরা। ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন বা CTUA এর 19 বছর বয়সী সদস্য দীপ দাস বলেন, ট্রাম তার জীবনের একটি অংশ। I feel this to be a part of my life, a part of my family. So it's very important for me to see the trams every day. এই আন্দোলনকারীদের দাবি, বিশ্বের 450টিরও বেশি শহর যখন পরিবেশ রক্ষার জন্য আবার ট্রাম ব্যবস্থা ফিরিয়ে আনছে, তখন কলকাতায় একে অপ্রয়োজনীয় বলে উড়িয়ে দেওয়া হচ্ছে। তারা বলছেন, বিদ্যুতে চলা এই ট্রাম পরিবেশের জন্য ক্ষতিকর নয়, বরং এটি দূষণমুক্ত ভবিষ্যতের পথ দেখায়। Over 450 cities worldwide are opting for tramways. When they are bringing it back, we in Calcutta are throwing it into the gutters. সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছে সংগঠনটি। আপাতত আদালতের নির্দেশে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে, যারা ট্রাম ব্যবস্থাকে কিভাবে সংস্কার ও সচল রাখা যায় তা খতিয়ে দেখছে। কোর্টের স্থগিতাদেশের কারণে আপাতত চলছে কলকাতার এই শেষ ট্রামগুলো, কিন্তু এই ধুঁকতে থাকা নেটওয়ার্ক আদৌ টিকে থাকতে পারবে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। কলকাতার এই ঐতিহ্য রক্ষায় সবাই যেন একত্রিত হতে পারে তাই কামনা করছে শহরবাসী। আপাতত আইনি লড়াইয়ের মাধ্যমেই টিকে রয়েছে ভারতের এই শেষ ট্রাম ব্যবস্থাটি। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।